শিকড়ের খোঁজে শহরের মধ্যে এক টুকরো গ্রাম, এই স্লোগান দিয়ে গ্রাম কৃষ্টি উৎসবের অনুষ্ঠানের সূচনা করল প্রেস ক্লাব। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবের প্রাঙ্গণে চলছে গ্রাম কৃষ্টি উৎসব। সপ্তাহব্যাপী 7 দিন ধরে চলবে এই গ্রামীণ শিল্পের হাট। 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই গ্রাম কৃষ্টি উৎসব। আপনারা এই গ্রাম কৃষ্টি উৎসব গ্রামের এবং জঙ্গলের সরব গোষ্ঠী এবং নানান গোষ্ঠীদের বিভিন্ন পসরা পেটে প্রাঙ্গণে বিকিকিনির হাট চলছে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা এই খবর এখন দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিকিকিনির হাট, গ্রাম কৃষ্টি উৎসব চলছে। গ্রামের সমস্ত নানান পসরা সাজিয়ে বসেছে এখানে। টেস্ট করাও অবশ্যই। কলকাতা প্রেস ক্লাবে চলছে গ্রামীণ মেলা। প্রচুর কোনটা মন্ডা, কোনটা এটা হচ্ছে ম্যাঙ্গো মন্ডা। এটাতে দুর্গাপুর মিষ্টি সুয়ে হিট করেছিল। আর এটা হচ্ছে বেলে, এটা ক্ষীরের, এটা হচ্ছে নলেন গুড়ের। আর প্রেস ক্লাবে যদি নতুন নতুন মন ভরা সন্দেশ আবিষ্কার করেছি। মন ভরা সন্দেশ কলকাতা প্রেস ক্লাবের জন্য। হ্যাঁ, এই বছর এটা আবিষ্কার করলাম। কালকে এটা পাবেন, আগামীকাল পাওয়া যাবে, তাই তো? মানে এই ডাব্বায় ভরে ভরে দেবে? হ্যাঁ, ডাব্বায় ভরে ভরে দেওয়া হবে। আর ব্যাগ আছে। হ্যাঁ, কত করে দিল? নলেন গুড়ের মন্ডা, আর এগুলো সব 25 টাকা। নলেন গুড়ের মন্ডা, হিট আইটেম। আর এটা তো দেখা যাচ্ছে ক্ষীরের মন্ডা, এটা বেলে, বেলের মন্ডা। এটা হচ্ছে ম্যাঙ্গো, আমের। কত করে মন্ডা করে দাম? 25 টাকা। 25 টাকা পিস। বাহ, আগে বলো যা ছিল তাই আছে। সস্তা আছে। আগের গতবারের রেটই আছে, একই রেটই আছে। গতবারে যা দাম ছিল এখনও সেই দাম। রেটটা একটু পাশে লিখে রাখো তাহলে। খাওয়া হচ্ছে এখানে। তোমরা বসো এবং তোমরা তোমাদের কথা যেমন মনে করবে তেমন বলো। আমাদের এই কুটির শিল্প করে খেতে হয়। আপনারা সবাই জীবন জীবিকা এই কুটির শিল্পের ওপরই। ওদের কথা শুনুন। আর আমরা আশা করব প্রেস ক্লাবের সঙ্গে যারা অন্যান্য মানুষজন এসছেন তারাও আমাদের এই প্রচেষ্টার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমি যাচ্ছি কি করে, আমি তো চিনি না। বলতে পারো আমি লিস্টে এখনই পাঠাচ্ছি তোমাকে, এখনই পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
আর আমি তোমাকে এখনই পাঠাচ্ছি। হ্যাঁ, অনেক চন্দনদা। বেচা কেনা কিনা হচ্ছে? মুখে ব্যানার্জি, সুগত মুখার্জি, অংশুদা, সুগত মুখার্জি, অংশুদা, একটু চলে আসো ওখানটা, দয়াসের ওখানটায়। নেম প্লেট এগুলো গাছের গুড়ি কেটে নেম প্লেট কোথায় হয় এগুলো তৈরি? জয়নগরে। তোমরা করো? আজকে আমাদের প্রেস ক্লাবের গ্রাম কৃষ্টি যে উৎসব, তার প্রথম দিন উদ্বোধনের পরে আমরা এখন যাদেরকে মঞ্চে দেখছি তারা এসেছেন পুরুলিয়া জেলা থেকে। সবর জনগোষ্ঠী নিয়ে এরা কাজ করছেন। পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির প্রতিনিধিরা এখানে রয়েছেন। সরাসরি সবর গোষ্ঠী থেকে এসেছেন দুজন প্রতিনিধি এখানে আছেন, আর দুজন আছেন এখানে ফটিক হেমব্রম, সুকুমার, বিষ্ণু। হ্যাঁ, তুমি তো মেঘনাথ সবর, সুকুমার। তো দুজন প্রতিনিধি আছেন যারা সংগঠনের তরফে কাজ করছেন, আর দুজন সরাসরি সবর জনগোষ্ঠী থেকে এখানে এসেছেন। তারা তাদের কাজ করবার অভিজ্ঞতা এবং সেই জনগোষ্ঠীর জীবনযাপনের ক্ষেত্রে তাদের যে সমস্যা তারা বলবেন, আমরা সেগুলো শুনব। দিলীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে রয়েছেন, উনি এই পুরো ব্যাপারটা আমাদের সামনে সঞ্চালনা করতেন। দিলীপ দা। আমি আপনাদের জানাই যে আমার পাশে বসে আছেন, আমার বা পাশে মেঘনাথ সবর। মেঘনাথ ওর প্রজন্মের প্রথম মানুষ যে পড়াশোনা করে কিছুটা এগিয়েছে। ওরা কীরকম ছিল, কিভাবে এগিয়ে এসছে, আর ভবিষ্যতে কি ভাবছে, এই নিয়ে মেঘনাথ বলবে। আমাদের এখানে আমরা আধ ঘন্টা মতো হয়তো সময় পাবো। গ্রাম কৃষ্টি উৎসব চলছে কলকাতা প্রেস ক্লাবে। কথা বলবো, তো মেঘনাথ ওর কথা বলুক। ও কলকাতা প্রেস ক্লাবের মাঠে দেখেছে, প্রাঙ্গণে চলছে গ্রাম কৃষ্টি কোথায় যেতে চায়। উৎসব। প্রেস ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী গ্রাম শিল্পীর হাট 23 ডিসেম্বর আজ থেকে 29 ডিসেম্বর 2024 বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই গ্রাম কৃষ্টি উৎসব। উপস্থিত এখানে সমস্ত গুরুজন আমার দণ্ডবোধ জোহার গড় করি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতি থেকে এসেছি। আমার নাম মেঘনাথ সবর, আমি ওই সমিতির ট্রেজারার। আমি এবং আমার সাথে আমার বিষ্ণু সবর, ফটিক হেমব্রম এবং সুকুমার দা আছেন। আমাকে খুবই ভালো লাগছে, এখানে প্রথম এখানে এসেছি, তাই আমি 2-4 কথা বলছি। আমি বিশেষ করে সবর সমিতি যেভাবে আমরা কাজ করে আসছি এখন বর্তমানে, মূলত পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রায় 168 এবার সবর গ্রাম নিয়ে আমরা সবর টোলা আছে। একদম অত্যন্ত প্রাচীন জনগোষ্ঠী, আদিম জনগোষ্ঠী, আদিম বনবাসী খেড়িয়া সবর, যারা জঙ্গল বনবাসী এবং তারা জঙ্গলেই বসবাস করতেন, সেই জনগোষ্ঠীরই এক আমি সন্তান। আমি এবং সেই জনগোষ্ঠী থেকে আমি উঠে এসেছি আজকে। আমি সেই সম্প্রদায় এক সময় ক্রিমিনাল অ্যাক্ট বলে ঘোষণা করেছিল, এবং পরে যখন যেহেতু সবার
জঙ্গলবাসী সবরদেরকে যখন জঙ্গল ফরেস্ট ন্যাশনালাইজ করে তখন কিন্তু সবররা কোথায় যাবে, এমন একটা পরিস্থিতি যখন হয়ে যায় তখন এই সময়ে সবর সমিতি তৈরি হয় 1968 সাল যখন সবর সমিতি গোপীবল্লভ লাল সিং দ্য ফাউন্ডার এবং 7 জন সবর মিলে আমাদের বর্তমানে যে সম্পাদক জলধর সবর ওনার বাড়িতে ওনার উঠানেই সেই সমিতি গঠন হয়েছিল এবং সেই তখন থেকেই আমাদের সমিতির প্রচেষ্টা এবং যে নিয়ে লড়াই শুরু হয়েছিল জল জঙ্গল এবং জমিন নিয়ে লড়াই, সেই অধিকার নিয়ে আমরা লড়ে চলেছি আজকে এবং এখনও আমরা লড়ছি এবং কাজ করে চলেছি। সবরদেরকে আমরা চেষ্টা করছি তাদের সরকারি যাবতীয় অধিকার, বিভিন্ন রকম সমস্যা তাদের আছে, তাদের এমন খেটে খাওয়া মানুষ আছে তাদের নিজের পরিচয়পত্র থেকে নেই, সেগুলো আমরা চেষ্টা করছি এবং যাতে আমরা সেগুলো আগামী দিনে করতে পারি এরকমই আমরা চেষ্টা করছি। আমার পড়াশোনা খুব একটা বেশি নয়, কিন্তু আমি মাধ্যমিক পড়াশোনা করেছি আমাদের ওই সমিতি থেকে এবং 2000 সাল থেকে, এবং সেই সমিতিতেই আমি এখন ওইখানেই কাজ করি। আর বর্তমানে আমাদের কিন্তু পড়াশোনার হিসাবে যদি দেখা যায় তাহলে মাধ্যমিক এবং এইচএসে 8 জন এবং মাধ্যমিকে 21 জনকে আমরা এই বছর আমরা পরীক্ষায় তারা পাস করেছেন এবং ফলাফল দেখতে পেয়েছি। আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে রত্নাবলী সবর, রমণীতে সবর, এছাড়াও আরও 4 জন আছে। আমরা আগামী দিনে চেষ্টা করছি যে আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে আরও বেশি মাধ্যমিক পড়া, এইচএস পড়া এবং গ্র্যাজুয়েশন পড়া, এইসব আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে আমরা আরও শিক্ষায় উন্নতি হতে পারি, নিজেদের সম্পর্কে সচেতন হতে পারি। ধন্যবাদ। উনি আসেননি, এরাই হাল ধরেছে এবং বুঝতেই পারছেন এরা এইভাবে অভ্যস্ত নয়, কিন্তু ওদের কথা ওরা বলতে পারে, ভালোভাবেই বলতে পারে। আর আপনারা অনেকেই হয়তো জানেন শ্রদ্ধা আমাদের বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী এই কাজের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন, যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন যুক্ত, এবং আপনারা ওখানে গেলে জানতে পারবেন। এখন আমি বিষ্ণু সবরকে বলবো ওদের কথা ওদের মতো করে বলতে। আমি বিষ্ণু সবর, পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির সহসভাপতি। আমাদের সবর হস্তশিল্প কাজ চলছে মহাশ্বেতা দেবী এবং গোপীবল্লভ লাল সিং দেওর উদ্যোগে 1993 সালে প্রায় 560 জন শিল্পী ট্রেনিং দেওয়া হয়েছিল। সেই শিল্পী থেকে এখন কাজ চলছে বর্তমানে, যেখানে অকরবাজ এবং মাল্লি এবং কেলাটি তারা বিভিন্ন রাজ্যে হস্তশিল্প বিক্রি করছে। আগামীকাল আমাদের নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলে স্টল ছিল। ফটিক হেমব্রম আমাদের সঙ্গে আছেন। ফটিক বহু বছর ধরেই শুরু থেকে যুক্ত আছে এই কাজের সঙ্গে। অনেককে মিলে কাজ করতে হয়, বুঝতেই পারছেন সবর জনগোষ্ঠীকে যেভাবে এরা গড়ে তুলতে চাইছে তাতে পরিশ্রম আছে, সময় লাগবে। ফটিক বলবে সংগঠনটাকে কিভাবে চালাচ্ছে। আজকের এই কর্মকাণ্ড যারা তৈরি করেছেন প্রেস ক্লাব, প্রথমে ওনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আর
এই যে আমরা এখানে নিজের কথা নিজে বলার একটা সুযোগ করে দিয়েছে, এটার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম হচ্ছে ফটিক কুমার হেমব্রম, বাড়ি হচ্ছে বান্দোয়ানের দক্ষিণে, কালুটি ঝাড়খণ্ডের একেবারে লাগোয়া, মানে পশ্চিমবাংলার একেবারে শেষ প্রান্তে। আমি পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতিতে 1999-এ যোগদান করি। আমি সেই সময় মহাস্তাদি এবং গোপীবল্লভ সিং দেও এবং 7 জন সবর মিলে যে সমিতি তৈরি করেছেন সেটা একেবারে তৈরি করা জায়গাতে আমি কাজ করে চলেছি। এখন আমাদের কাছে ওনারা নেই, মহাস্তাদি নেই, গোপীবল্লভ লাল সিং দেব वहाँ से উনিও নেন। তো ওনাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে হাতে নিয়ে আমরা কাজ করে চলেছি। প্রথমে বলবো কি, আমাদের যখন 1999-এ সবরদের নিয়ে কাজ করি, প্রথমত আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে একটা শিক্ষার তাদের কাছে বিস্তার করতে হবে। আমাদের গ্রামে গ্রামে 130টা নন ফর্মাল স্কুল শুরু হয়েছিল, সেইখানে শিক্ষা আমাদের প্রথম শুরু হয়। মাস্টারমশাই বলেছিলেন যে তোমরা যে জায়গায় যাচ্ছ সেখানে একটা ছোট্ট আলো নিয়ে যাচ্ছ, এই আলো যাতে একদিন একটা জায়গায় পৌঁছায়, অনেকগুলা সবর শিক্ষিত হয়, এই লক্ষ্যেই প্রথম লক্ষ্য ছিল। তারপর চাষবাস সম্পর্কে জানতো না, সেই চাষবাস যাতে আমরা করাতে পারি, সেই চাষ আস্তে আস্তে আমরা কাজ করতে পেরেছি। তারপর এখন আমরা নতুনভাবে আরেকটা কাজ করতে পেরেছি কৃষ্ণনের সহায়তায়, যেটা জঙ্গল খাদ্য নিয়ে, জঙ্গল বায়োডাইভার্সিটি নিয়ে। আগের যে গাছগুলো হারিয়ে যাচ্ছে, সত্যি সত্যিই সবার যে ফলমূল, কেঁদ, পিয়াল, কুরকুট জঙ্গলের যে খাবার খেত, সেই খাবার আস্তে আস্তে তাদের কাছ থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি, আর এটাকে আরও যাতে জঙ্গলটা আরও সুরক্ষিত করা যায়, এটা নিয়ে ধারাবাহিকতা আমরা অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের দেখে আরও অন্যরাও একটু উদ্যোগ নেয়। সরকার পক্ষ থেকেও, যেমন আমাদের বন বিভাগ তরফ থেকে ওনাদের সাথে আমরা মিটিং করছি, ওনারা আমাদের সহযোগিতার হাত দিয়েছেন। আমরা এই জঙ্গল যাতে আর নষ্ট না হয়, এটার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া আমাদের সরকারি যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো সবদের যাতে পায়। এখনও কিছু কিছু আমাদের কাজ বাকি আছে, যেমন আমাদের সবদের শংসাপত্র নেই, আধার কার্ড নেই, এইগুলো একটু সমস্যা আছে। আমরা চেষ্টা করছি যে এগুলা কাজ সরকারদের সাথে সহযোগিতার মাধ্যমে, বিডিও, এসডিও ওনাদের সাথে আলোচনার মাধ্যমে কাজটা এগিয়ে নিয়ে যাব। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ফটিক হেমব্রমকে। ওনার কাছে শুনলেন। আমার কাছে সুকুমার আছে, সুকুমারও এই কাজে যুক্ত। সুকুমার এই কাজের ব্যাপারে জানাবে। শুভ সন্ধ্যা। আমি সুকুমার মণ্ডল, পশ্চিমবঙ্গ ক্রীড়া সবর কল্যাণ সমিতির একজন কর্মী। প্রেস ক্লাবকে অনেক ধন্যবাদ যে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত জনজাতি আছে তাদের মধ্যে একটা হচ্ছে খেড়িয়া সবর। এই খেড়িয়া সবরদের কথা আজকে বিশ্বব্যাপী বা বাংলাব্যাপী করার জন্য যে একটা আয়োজন, যে এই সন্ধ্যার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি প্রেস ক্লাবকে প্রথমেই অনেক ধন্যবাদ। আমার সহকর্মী 3 জন বললেন কম বেশি যে এই সবর জনজাতি কী বা আমরা কীভাবে এই কাজ করছি। যেহেতু সময় একেবারেই কম, সুতরাং এই মধ্যে আমি একটু বলি যে এই ভারতবর্ষে যে সমস্ত প্রিমিটিভ অর্থাৎ জনজাতি আছে তাদের মধ্যে একটা হচ্ছে খেড়িয়া সবর। এদেরকে বলা হয় অরণ্যী সন্তান, অর্থাৎ অরণ্যই তাদের ঘর, অরণ্যই তাদের মা বাবা, অরণ্যই তাদের খাদ্যের উৎস, তাদের বাসস্থান। বেশ চলছিল যেভাবে
অরণ্যকে নিজের মতো করে মায়ের মতো ভালোবেসে এদের দিন যাপন হচ্ছিল। হঠাৎ শুরু হয় সমস্যা যখন 1871 সালে অর্থাৎ ব্রিটিশদের সময়ে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট শুরু হয়, লাগু হয়। তখন ভারতবর্ষের যে 11টা জনজাতিকে বলা হয়েছিল ইনবর্ন ক্রিমিনাল, জন্মগত ক্রিমিনাল, তাদের মধ্যে কিন্তু এই শবররা ছিল। অর্থাৎ ওই অ্যাক্টের মাধ্যমে বলা হলো খেড়িয়া শবর হচ্ছে একটা জন্মগত অপরাধপ্রবণ জনগোষ্ঠী। সুতরাং যদিও ভারত স্বাধীনতার পরে এই অ্যাক্ট তুলে নেওয়া হয়, কিন্তু যে জনগোষ্ঠীকে ব্রিটিশ সরকার বা গভর্নমেন্ট দেখে দিয়েছিল একটা তোপ যে এরা জন্মগত অপরাধপ্রবণ জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে কখনোই কিন্তু সমাজ ভালো চোখে দেখেনি। সুতরাং তারা সমাজ থেকে যেমন একটা খারাপ বিদ্বেষ ঘৃণা দিনের পর দিন পেয়ে এসেছিল, সুতরাং তাদেরকে মূল স্রোতে পাওয়া যায়নি সমাজের। তারা জঙ্গলে থাকছে, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ জঙ্গলই তাদের মা। সমস্যাটা আবার হয় যখন 1956 সালে ন্যাশনালাইজেশন অফ ফরেস্ট হয়, বন অধিগ্রহণ ভারত সরকারের। তখন বলছে যে এই জঙ্গলটা সরকারের অধিগ্রহণে হয়ে এসেছে, মানে রয়ে গেছে, সুতরাং তোমরা এই জঙ্গলে থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে তারা যাবে কোথায়? সমাজ তার দিক থেকে তাদের মেনে নেয়নি, কারণ তারা নাকি জন্মগত চোর, অপরাধী। আবার জঙ্গলে যখন থাকছে তখন সরকার বলছে এই জায়গাটা আমার, তোমরা এই জঙ্গলও থাকতে পারবে না। ফলে সমাজ থেকে ঘৃণা আর বন থেকে উচ্ছেদ করার পরে এদের জীবন হয়ে গিয়েছিল দুর্বিষহ, বাঁচার রসদ পাচ্ছিল না। তখন কি হয়, আবার এই সময় দেখা যায় পুলিশই একটা, সেই সময়ের কথা কিন্তু ওই 1950 বা এই সময়টাতে পুলিশদের একটা অত্যাচার তো ছিলই। সমাজে যখন চুরি রাহাজানি কিছু হতো, নির্দ্বিধায় মানে প্রমাণ থাকুক না থাকুক শবরদেরকে, কিছু একটা চুরি হয়েছে, কে করেছে, শবর, তাদেরকে জেলে ভরে নিয়ে যাওয়া। অনেক আছে, এর মধ্যে ছিল আমাদের এই যে মেঘনাথদা আছে, মেঘনাথদার বাবাকেও কিন্তু বিনা দোষে এইভাবে তুলে নিয়ে গিয়েছিলেন। এই সময় এই যে শবর জনগোষ্ঠী তারা মনে করেছিল যে আমাদের এইটার এগেনস্টে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন পুরুলিয়ার কাশীপুরের পঞ্চগড় রাজ পরিবারের সন্তান গোপীবল্লভ সিংদেও মাস্টারমশাই। ইনি ছিলেন ডিপিএম হাই স্কুলের মাস্টারমশাই। ইনাদের সাথে যদিও গোপীদার, আমাদের প্রাণের গোপীদা, এই গোপীদার রক্তে রাজবংশের রক্ত, কিন্তু ভাবুন এই গোপীদাই কিন্তু জনগোষ্ঠীর সাথে মিশে তাদেরকে শিখালেন কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। কিভাবে এদের মধ্যে এই শবর জনগোষ্ঠীর একটা মেলা শুরু হয়, ডাল পরব মানে একটা এদের রীতি। এই রীতির মাধ্যমে সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করার একটা পরম্পরা। তো এইভাবে ঐক্যবদ্ধ করে 1968 সালে আমাদের যে বর্তমান সেক্রেটারি জলধরদা, যিনার আজ আসার কথা কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি, উনার বাবা নারায়ণ শবর কুদা, পুরুলিয়ার ওই পুঞ্চা ব্লকের কুদা গ্রামে ওই নারায়ণবাবুর উঠোনে 8 জন শবর জনৈক এবং আমাদের গোপীদা মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিষ্ঠা করলেন এই শবর সমিতি। পরবর্তীকালে এই 1968 খ্রিস্টাব্দে যখন এই শবর সমিতির প্রতিষ্ঠা হয়, তখন এই গোপীদা বা এই ব্যক্তিদের উদ্দেশ্য ছিল জল, জঙ্গল ও জমির অধিকার। জল, জঙ্গল ও জমির অধিকারের কারণেই কিন্তু এই শবর সমিতির প্রথম প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে নিজেদের মতো কাজ করার সময় মহেশ্বরী দেবী, আমরা সবাই জানি মহেশ্বরী দেবী, আমাদের মহেশ্বরী দিদি শুনেছেন, জেনেছেন এই শবরদের কথা। তিনি গেলেন, দেখলেন। তখন 1983, তাই তো 1983 সালে মহেশ্বরী দিদি আমাদের সমিতি গেলেন, গিয়ে বুঝলেন যে এই শবরদের কিভাবে সমাজ থেকে
মূল স্রোত থেকে তারা অনেক দূরে সরে গেছে। মহেশ্বতী দেবী জয়েন করেন 1983 সালে। আমাদের যে মালডি এক গ্রাম আছে, সেই গ্রামে ডাল পরব শুরু হয়, মানে ডাল পরবের একটা প্রোগ্রাম হয়, ডাল পরব অনুষ্ঠিত হয়। সেই ডাল পরবে দিদি জয়েন করেন এবং এই ডাল পরবই 1983 ডাল পরব কিন্তু আজকের আমাদের যে সবর মেলা, বিখ্যাত সবর মেলা, ভারতব্যাপী এর প্রচার, এর নাম এই সবর মেলায়, বর্তমান সবর মেলা। সুতরাং দিদি মহেশ্বতী দেবী এর তত্ত্বাবধানে উনি যখন থেকে জয়েন করলেন এই 1983 থেকে তার মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ 2016 পর্যন্ত আমাদের সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। এই 1983-তে আমাদের কয়েকটা বড় বড় কাজ হয় মহেশ্বতী দেবীর আগমনের ফলে, যে তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হন। আমাদের যে জলধরদা 1983 খ্রিস্টাব্দ থেকে সাল থেকে উনি সেক্রেটারি হন, এবং আমাদের যে বর্তমান ডাইরেক্টর কর্ণধার প্রশান্ত রক্ষিত, এই প্রশান্ত রক্ষিতেরও কিন্তু এই সমিতির হয়ে কাজ করা শুরু করেন এই 1983 সাল থেকে। যাই হোক, দিদির তো এইভাবে 1983 সাল থেকে আজকে আমরা এই বর্তমান দিনে যে সমস্ত কাজগুলো করছি, খুব কম সময় বলি, আমরা এখন শিক্ষার উপরে জোর দিচ্ছি। কারণ বর্তমানে সবার জনজাতির শিক্ষা একেবারে পিছিয়ে পড়েছে। মেয়েদের মধ্যে মেয়েদের শিক্ষার হার 10%, 10%-এরও কম, এবং সবার জনজাতির শিক্ষার হার 45%-এরও কম। সুতরাং আমরা এখন 17টা সিএলসি চালাই, কমিউনিটি লার্নিং সেন্টার, যেখানে 552 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এবং এই সিএলসিগুলো সমস্তটাই আমাদের যে শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশার্স আছে, নিজেদের ব্যক্তিগত টাকার মাধ্যমে। আমরা এখন একটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স থেকে 50টা সবর মেয়েকে রেখে, হোস্টেলে রেখে, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে তাদেরকে স্কুলমুখী করেছি, তাদেরকে শিক্ষার হার এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। শিক্ষা, এই সবর জনজাতি কিন্তু কখনো চাষ করতে জানতো না। সমিতির প্রথম থেকেই তাদেরকে শিখিয়ে আজকে কৃষকদের সহায়তায় বা নিজেদের প্রচেষ্টায় তাদেরকে কৃষিকাজের পথ দেখিয়েছে। কৃষিকাজ করছে, নিজেরা খাচ্ছে, কিচেন গার্ডেনের মাধ্যমে নিজেরা ফসল তৈরি করছে, সেই ফসল নিজেদের বাড়িতে ব্যবহার করছে, যে পরিমাণ পাচ্ছে সেই ফসল বাজারে বিক্রি করে তারা নিজেদের রুজি রোজগার অর্থ উপার্জন করছে। এবং এইটার ফলে একটা খুব ভালো হয়েছে যে সিজনাল মাইগ্রেশন হিসাবে যে সমস্ত সবাই চলে যাচ্ছিল, তারা এই সমাজে নিজেদের ঘরে চাষ করে থেকে ছেলেমেয়েদের পড়াশোনা করেছে। এভাবেই আমাদের স্বপ্ন এগিয়ে নিয়ে চলেছি। অনেক কাজ আমাদের এখন বাকি, আমরা আস্তে আস্তে করব। সবাইকে ধন্যবাদ, প্রেস ক্লাবকে ধন্যবাদ। বেশ, এরা এদের কথা বললো। এখানে অভিজিৎদা দাঁড়িয়ে আছেন দেখে আমার মনে পড়লো, গতবারে উনি একটা ছবি দেখিয়েছিলেন, আপনারা যারা গতবারে ছিলেন তারা দেখেছেন। তো এটা সাহায্য করেছে আপনাদের। আমার একটাই অনুরোধ, এই ধরনের কাজে প্রচুর পরিশ্রম আর প্রচুর সময় দিতে হয়। আপনারা যারা যেভাবে পারবেন, শুধু আমি সবর বলে বলছি না, যত প্রান্তিক মানুষদের কাজ যেখানে হচ্ছে, আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করুন সাহায্য করতে। আর প্রেস ক্লাবের এই আয়োজন বা উদ্যোগ আমি আশা করব এদের পাতেও হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। একটা কথা সংশোধন করে দিন যে এবছরে অর্থাভাবে সবর মেলা করা যায়নি। হ্যাঁ, এটা অভিজ্ঞতা আমি মনে করিয়ে দিলেন। সেটা হচ্ছে যে টাকা পয়সার টানাটানি, হোস্টেল কথা শুনলেন, হোস্টেল করতে গিয়ে সরকারি টাকা তো খরচ করার পর পাওয়া যায়। তো সেই জন্য সবর মেলা, যেটা বারবার সুকুমার বলছে, ডাল পরব ইত্যাদি, ওইটা এবারে করা যায়নি, কেননা ওর জন্য যে অর্থ জোগাড় করার দরকার ছিল সেইটা আমরা জোগাড় করে উঠতে পারিনি, সমিতি জোগাড় করে উঠতে পারিনি। তো দেখা যাক, ভবিষ্যতে আমরা চাইবো এগুলো হোক। ধন্যবাদ সবাইকে। আমি প্রসূনবাবুকে ডাকবো একটু। প্রসূন ভৌমিক, আপনি দয়া করে আসুন। দিলীপ দাকে ধন্যবাদ, এবং মঞ্চে যারা খেরিয়া সবর সম্প্রদায় থেকে যারা নিজেদের কথা নিজেরা বললেন, তাদেরকে অভিবাদন। আপনাদের সকলের জন্য জ্ঞাতার্থে জানাই যে প্রেস ক্লাব আয়োজিত এই গ্রাম কৃষি উৎসব প্রেস ক্লাবের একমাত্র আউটরিচ প্রোগ্রাম। এখানে আমরা শহরের মধ্যে এক টুকরো গ্রাম তার আয়োজন করি।
বছরের শেষ সপ্তাহটায় সসম্মানে শিল্পীদের ডাকি এবং অভিকর শিল্পী থেকে শুরু করে যারা পারফর্মিং আর্টিস্ট তারাও এরপরেই ঝুমুর গানের দল যারা অপেক্ষা করছেন তারা এখানে অনুষ্ঠান করবেন। আপনাদের এখানে ডেকেছি আমরা, আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। একটু অংশু চক্রবর্তী এবং সুগত মুখার্জি এদেরকে আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার প্রেস ক্লাবের দুজন, হ্যাঁ সুগত বন্দ্যোপাধ্যায় এবং অংশু চক্রবর্তী এদেরকে ডাকছি। সুমন গাঙ্গুলিও একটু এসো, দেখো এক এক করে এক একজন আমরা এক একজনের হাতে প্রথমে মেমেন্টোটা তুলে দেওয়া হবে 4 জনের হাতেই। একটু হাত 4 জনকে তুলে দেবে। 4 জন একসাথে দাঁড়াও, 4 জন একসঙ্গে দাঁড়াও, দেখি এদিকে দেখি সামনে। মহাশ্বেতা দেবী প্রতিষ্ঠিত খেরিয়া শবর সম্প্রদায়ের সদস্যরা এখানে তাদের নিজেদের কথা জানালেন। তাদেরকে আমরা ক্লাবের তরফ থেকে মুখে আলো আসছে না, মেমেন্টো তুলে দিলাম, স্মরণিকা তুলে দিলাম। এবার প্রত্যেককে আলাদা আলাদা করে একটা ছোট্ট ছোট্ট একজনকে এক একজন দেবেন। এবার 4 জনে একসঙ্গে যখন দাঁড়াবে তখন ছবি যাবে। আরে কেমন আছো তুমি? একটু দাঁড়া, নামটা বলুন, এখানে নামটা বলুন। মেঘনাথ শবরের হাতে অংশু চক্রবর্তী তুলে দিচ্ছেন, সামনে দেখান, সামনে দেখান, শংসাপত্র তুলে দিচ্ছেন। এখানে যে তারা এসেছিলেন সেই শংসাপত্র তুলে দিচ্ছেন। এরপর অরিজিৎ দত্ত আসছেন, তো তার নাম বিষ্ণু শবরের হাতে অরিজিৎ দত্ত তুলে দিচ্ছেন শংসাপত্র। কোটিক্রমার হেমব্রমের হাতে তুলে দেওয়া হচ্ছে শুভদ্যুতি দত্ত। তুলে দিচ্ছেন কার হাতে? কুমার মণ্ডলের হাতে সুমন গাঙ্গুলি তুলে দিচ্ছেন। এরা যারা তুলে দিলেন প্রত্যেকেই প্রেস ক্লাবের সদস্য অথবা এক্সিকিউটিভ সদস্য এবং কোষাধ্যক্ষ ছিলেন অরিজিৎ দত্ত। সবাই একসঙ্গে দাঁড়ান, সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট্ট একটা উপহার। সার্টিফিকেটগুলো ধরুন, ছোট্ট একটা উপহার। আচ্ছা সুমন, দাদা দাদা এদিকে আসুন, পড়ে যাও না। কি করে রে ছেলেটা? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এসো সুমন, আস্তে আস্তে এসো। দাদা আপনি আসেন। চন্দন আসে না। মেঘনাথ একটু এগিয়ে এসো। ঝুমুর দলের যারা আছেন শিল্পীরা তাদেরকে জানাচ্ছি তারা এসে মঞ্চে আসুন, আপনাদের অনুষ্ঠান শুরু করুন। সে আমি শেয়ার করে দেব। আচ্ছা এখানে কি এই যে ধূপকাঠি তৈরি হচ্ছে আর ফিনাইল, হ্যাঁ ফিনাইল আর ধূপকাঠি এই দুটোই বস্তু তৈরি করেন আপনারা, তাই তো? বলছি যে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের এই সংস্থাটা কত দিনের এবং 20 বছরে, এবং আপনার 20 বছরে আর চিন্তা ভাবনা কী আছে এই সংস্থাটাকে নিয়ে আগামী দিনে, এবং চলছে কীভাবে সেটা বলেন। সংস্থার মূল উদ্দেশ্য কি সেটা বলেছি তো, এবং আগামী দিনের ভাবনা মূল উদ্দেশ্য মানে তাই কি সেটা বলেন। আমাদের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান। স্যার একটু দাঁড়িয়ে যান, হ্যাঁ দাঁড়িয়ে বলেন, হ্যাঁ বলেন। আমাদের এই সংস্থার নাম বেহালা সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটি। আমি অরবিন্দ পাত্র, ফাউন্ডিং প্রেসিডেন্ট, বন্দনা কর সেক্রেটারি, কমলিকা হালদার, হ্যাঁ কমলিকা হালদার মণ্ডল, কমলিকা মণ্ডল মেম্বার, সুকুমার গাঙ্গুলি মিডিয়া পার্টনার, সবসময় এর সঙ্গে যুক্ত থাকি। আমাদের এই সংস্থার মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের সমস্যার স্থায়ী সমাধান। সেটা হলো এইটাই যে একটু জোরে বলেন। হ্যাঁ
সেপারেট মিনিস্ট্রি কেন্দ্রে এবং রাজ্যে প্রতিবন্ধীদের জন্য, আর 2 নম্বর হচ্ছে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত আমাদের কথা আমাদের মুখে বলতে দেওয়ার অধিকার, অর্থাৎ কিছু আসন সংরক্ষিত হোক যার মাধ্যমে আমরা রাষ্ট্রের মূল ধারায় ফিরতে পারি। আমরা কিন্তু আজও রাষ্ট্রের মূল ধারায় নেই। আমরা এর ঘরে ওর ঘরে তার ঘরেই আমাদের ছুটতে হয়। আমাদের এটাই দরকার। সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এটাই চিন্তা করে যে আমাদের কিছু আসন সংরক্ষণ দিক পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত। আমাদের আইএএস হচ্ছে, আইপিএস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে, কলেজের টিচার হচ্ছে, স্কুলের টিচার হচ্ছে, তাহলে আমরা কোথাও তো কোনো পিছিয়ে নেই। আরও সর্বক্ষেত্রে প্রতিবন্ধীরা কাজে যুক্ত হয়েছে। এটাই চাইবো মিডিয়া যাতে এটাকে বেশি করে সরকারি সহযোগিতার কামনা করছেন। সরকারি সহযোগিতাও আমাদের এই সংস্থার জন্য কিছু আমি বলছি না, আমি শুধু বলছি যে মানে এই যে সেপারেট মিনিস্ট্রি কেন্দ্রে এবং রাজ্যে প্রতিবন্ধীদের বিষয়টা নিয়ে ডিল করুক, আর সেপারেট এই পার্লামেন্ট থেকে পঞ্চায়েত পর্যন্ত আমাদের অধিকার, আমাদের প্রবেশের অধিকার। আপনার নামটা বলবেন? অরবিন্দ পাত্র। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? বন্দনা কর। বন্দনা কর। আমার কমলিকা মণ্ডল। কতদিন ধরে করছো এটা? কতদিন ধরে চলছে এটা? হ্যাঁ, 20 বছর ধরে। আমরা এতক্ষণ দেখালাম শিকড়ের খোঁজে শহরের মধ্যে এক টুকরো গ্রাম কৃষ্টি উৎসব চলছে প্রেস ক্লাবের উদ্যোগে। সপ্তাহব্যাপী 7 দিনব্যাপী চলবে এই গ্রাম শিল্প অনুষ্ঠান, গ্রাম কৃষ্টি উৎসব যাকে বলছে, এবং 23 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর 7 দিন ব্যাপী এই প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত গ্রামীণ শিল্পের হাট বসেছে। আমরা সেই গ্রামীণ শিল্পের হাট দেখালাম। এই সুমনদা একটু বলে দাও আজকে একসঙ্গে। গ্রাম কৃষ্টি উৎসব আজকে প্রথম দিন। জোরে বলুন। বলছেন যে অসুবিধা হবে না? একটু জোরে বললেই হবে। কৃষ্টি উৎসব 8 বছরে পড়লো। কলকাতা প্রেস ক্লাবের একটা আউটরিচ প্রোগ্রাম, এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এবং এখানে আমরা প্রেস ক্লাব এটা অত্যন্ত মানে কলকাতা প্রেস ক্লাবের 2024-এর সহকারে এটা করে। গ্রাম কৃষ্টি উৎসব গ্রামীণ মানুষদের শুরু হয়ে গিয়েছে। শিল্পীদের, গুণী শিল্পীদের নিয়ে এসে তারা তাদের পসরা সাজিয়ে বসেন, আর গ্রামীণ শিল্পীরা মঞ্চে তাদের অনুষ্ঠান পারফর্ম করেন। আমাদের চিন্তাধারা শহরের মধ্যেই এক টুকরো গ্রাম। এবং একদিকে যেমন পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুহূর্তে শুরু হচ্ছে। ঝুমুর দল পরিবেশন করবে ঝাড়গ্রামের শহরের মানুষ তার শিল্পীরা, এবং শহরের পাশাপাশি গ্রামে যাবে। বিভিন্ন জেলার যে সমস্ত আমরা যে কেনাকাটা প্রসিদ্ধ যে খাদ্য, মন্ডামিটাই আমরা শুনেছি, মন্ডামিটাই আপনি পেয়ে যাবেন এখানে শহরে। আপনি রয়েছে বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা উদ্যোগের, তাদের বিভিন্ন রাখতে পারবো শহরের মানুষ শিকড়কে হাতের কাজ করা পরবর্তী প্রজন্ম জিনিসপত্র পেয়ে যাবেন। গ্রামের মানুষের হাতে টাকা যাবে। অর্থনীতির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন একটা দিক, অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই গ্রামে যখন টাকা ঢুকছে, গ্রামীণ মার্কেট যখন সচল থাকছে, পোক্ত থাকছে, তখন এসজিডিপি বাড়ে। যে কারণে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে এসজিডিপি, সেটা কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন সরকারের যে জিডিপি তার থেকে অনেক বেশি। সেটার কারণ হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প এবং এই ধরনের মেলা। অনেকেই মেলা খেলার সরকার বলে তাচ্ছিল্য করেন, কিন্তু মেলা খেলার মধ্যে দিয়ে যে কতখানি অর্থের বিনিময় হয় সেটা সকলের ধারণা থাকে না, অথবা তার ধারণা থাকে, তারা ইচ্ছা করে এটাকে মধ্যবিত্ত সমাজের মধ্যে এটাকে বিকৃত করে দেখানোর চেষ্টা করে। কিন্তু এই জায়গাটা আরও যত বেশি ছড়িয়ে পড়ে, সংক্রামক রোগ হয়, কিন্তু ভালো জিনিসে যাতে সংক্রামক হয় সেটা আমরা প্রার্থনা করি। এই ধরনের উদ্যোগ সংক্রামিত হোক গোটা শহরের মধ্যে, গোটা বাংলার মধ্যে, গোটা ভারতবর্ষের। নামটা বলবেন? প্রসূন ভৌমিক।